যেহেতু আপনারা কেউ নাই, আমি রেকর্ডিং করে পাঠিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে একটু দেখে নিন। আমি চ্যাপ্টার 9টা শুরু করতেছি। যেহেতু চ্যাপ্টার 9টা আপনাদের পুরোটা ছিল না পরীক্ষায়, কিন্তু স্যার যেহেতু পুরোটুকু থেকেই প্রশ্ন করছে, আমি একটু কনসেপ্ট ধরে ধরে বলে দিচ্ছি আর কি। কনসেপ্ট 1, এই চ্যাপ্টারটাকে 6টা কনসেপ্টে ভাগ করা যায়। কনসেপ্ট 1 এটা হচ্ছে পরমাণুর গঠনের ধারণার ক্রমবিকাশ। পরমাণুর গঠনের ধারণার ক্রমবিকাশ। এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে পরমাণু আর পরমাণু গঠন সম্পর্কিত। যেমন অ্যাটম শব্দটা আসছে গ্রিক শব্দ অ্যাটমস থেকে। এসেছে গ্রিক শব্দ অ্যাটমস থেকে। অ্যাটোমাস, সরি, অ্যাটোমাস থেকে। আর হচ্ছে এইটা নিয়ে বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে মত প্রকাশ করেন। মানে 1803 সালে কি মত প্রকাশ করেন? ডাল্টন পরমাণুর অবিভাজ্যতার ধারণার প্রবর্তক। সালে বিজ্ঞানী ডাল্টন পরমাণুর অবিভাজ্যতার ধারণার প্রবর্তক। অবিভাজ্যতার ধারণার প্রবর্তক। তারপর তারপর হচ্ছে গিয়ে আরো কিছু ইয়ে আছে এখানে। 1898 সালে বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। ইলেকট্রন আবিষ্কার করেন। আবিষ্কার করেন। তারপরে এখানে আরো কিছু বিষয় আছে, এই যেমন রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্টটা 1911 সালে, এটা হচ্ছে রাদারফোর্ড কি করছে, তার দুজন সহকর্মীকে দিয়ে কাজটা করাইছিল। সেটা রাদারফোর্ড রাদারফোর্ড গাইগার ও মার্সডেন এই দুজনের সহায়তায় নিউক্লিয়াস আবিষ্কার করেন। গাইগার ও মার্সডেন এই দুজনের সহায়তায় নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াস আবিষ্কার করেন।
1919 সালে প্রোটন আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড। রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। আর হচ্ছে 1932 সালে, এই ছিল এটার প্রথম অংশটা আর কি। 1932 সালে নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট 1। এখানে আরো কিছু জিনিস আছে, তারপরে যাচ্ছি। সেটা হচ্ছে থমসনের যে মডেলটা, যে থমসনের যে মডেলটা, যে থমসনের তথ্যটাকে বলা হয় থমসন মডেল বলা হয়। থমসন মডেল অবলিক কিসমিস পুডিং মডেল। কিসমিস পুডিং মডেল মডেল তারপর হচ্ছে তারপর বলা হয় প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল। আর এইটার আবিষ্কারের সাল হচ্ছে 1900, তরমুজ মডেল ওর কোন ইয়েতে বলে 1897, সরি। এটার কি বলতেছিলাম, এটার আবিষ্কারের সাল হচ্ছে 1897, লেখা হচ্ছে ইসাক স্যারের বইতে। কিন্তু আমরা যে পড়ছি এই সাজান্তপুরের বই বা গিয়াসউদ্দিনের বই, সেখানে আমরা দেখছি হচ্ছে লেখা হচ্ছে 1998, সরি 1898। দুইটাই মনে রাখা জরুরি, তবে 1898টা বেশি পারফেক্ট। রাদারফোর্ডের মডেলের নাম হচ্ছে পরমাণু সৌর মডেল। রাদারফোর্ডের মডেলের নাম নাম পরমাণুর সৌর মডেল। পরমাণুর সৌর মডেল।
আর এটার আবিষ্কার সাল হচ্ছে 1911। তারপর হচ্ছে নিলস বোরের মডেল হচ্ছে বোরের পরমাণু মডেল। নিলস বোরের তত্ত্বের নাম, যাই হোক, বোরের তত্ত্বের নাম হলো গিয়ে বোর পরমাণু মডেল। পরমাণু মডেল আবিষ্কার সাল 1913। আর ম্যাক্স প্ল্যাঙ্কের হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। এই হচ্ছে কি তত্ত্বের নাম কোয়ান্টাম তত্ত্ব। এই দুইটা বোরের পরমাণু মডেলের আগে হয়েছে, কারণ বোর নিজে কোনো এক্সপেরিমেন্ট না করে শুধু রাদারফোর্ড আর প্ল্যাঙ্কের প্ল্যাঙ্কের তত্ত্ব মডেলকে কাজে লাগাইয়া সে তার তথ্য দিছে। কোয়ান্টাম তত্ত্ব এটা 1900 সালে হয়েছে। রাদারফোর্ড যে মডেলটা দাঁড় করায় তার মূল ভিত্তি ছিল আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। তারপর হচ্ছে এখানে মূলত 10⁻⁻10 মিটার ব্যাসার্ধের একটা গোলক চিন্তা করা হয় পরমাণুকে, লিখবো পরমাণুকে, এই মডেলে পরমাণুকে 10⁻⁻10 মিটার ব্যাসার্ধের একটি গোলক, একটি গোলক যার মধ্যে ধনাত্মক চার্জ সুষমভাবে বর্ণিত। এটা অবশ্য থমসন মডেলের কাহিনী, ধনাত্মক চার্জ সুষমভাবে বন্ডিত আর ইলেকট্রন হচ্ছে ছড়ানো থাকে এরকম কিসমিসের মতো। যাই হোক, এটা ই করা যাবে, মানে এই থমসন মডেলের ভিতরে এই জিনিসগুলো কাজে লাগানো হয়েছে কি আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। তবে এখানে একটা ব্যাপার আছে, এই আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা করতে ব্যর্থ হয়েছে থমসন তার মডেলের সাহায্যে। মানে এটা যে ফলাফলটা, এই ফলাফলটা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে থমসন মডেলে। আর পরমাণুকে 10⁻⁻10 মিটার ব্যাসার্ধের একটি গোলক, গোলক যার মধ্যে ধনাত্মক আদান সুষমভাবে বন্ডিত আছে, আর ইলেকট্রন গুলা থাকে কিভাবে গোলকের মধ্যে কিসমিসের মতো ছড়িয়ে থাকে। এই ছিল কনসেপ্ট 1। এরপরে আমরা যাব কনসেপ্ট 2-তে। ধনাত্মক চার্জ সুষমভাবে বন্ডিত আর কি ছিল। তারপর হচ্ছে রাদারফোর্ডের আলফা কণার পরীক্ষা।
রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। এখানে আমরা কি কি দেখি? মূলত এক্সপেরিমেন্টটা হয়েছিল 1909 সালে, কিন্তু ফলাফল প্রকাশ হচ্ছে 1911 সালে। কে কে করছিল? গাইগার, মার্সডেন। মার্সডেন। তার মধ্যে হচ্ছে, এবং একটা পাত নিছিল, এই পাতের পুরুত্ব ছিল স্বর্ণপাতের পুরুত্ব, যার স্বর্ণপাতের পুরুত্ব হচ্ছে 6 × 10⁻⁻7 মিটার। এত মিটার পুরুত্বের, এখন এটা মিলিমিটার থাকতে পারে কোনো কোনো বইতে, পুরুত্বের একটি স্বর্ণপাত নিয়েছিল, তখন 10⁻⁻4 হবে। স্বর্ণপাতের উপর তেজস্ক্রিয় পুরুত্বের স্বর্ণপাতের উপর তেজস্ক্রিয় পোলোনিয়াম হতে নির্গত হতে নির্গত 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট গতিসম্পন্ন আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা চালনা করেন। ভোল্ট গতি বিশিষ্ট আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা পরিচালনা করেন। পরিচালনা করেন। আর এর মাধ্যমে দেখা যায় 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে চলে যায়, মানে প্রতি 20,000-এ একটা সোজা বিপরীত দিকে ফিরে আসে। 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে চলে যায়। ভেদ করে চলে যায়। ভেদ করে চলে যায় আর প্রতি 20,000 একটা ফিরে আসে। প্রতি 20,000-এ এর মধ্যে একটি সোজা বিপরীত দিকে চলে আসে। সোজা বিপরীত দিকে চলে আসে। চলে আসে। আলফা কণা জিনিসটা আমরা জানি, হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস।
হিলিয়াম পরমাণুর মানে মূলত কার্বন হিলিয়াম 4 2 2+, মানে ইলেকট্রন বাদ, জাস্ট নিউক্লিয়াসটা বোঝাচ্ছে। পরমাণুর নিউক্লিয়াস বা আয়নিত হিলিয়াম পরমাণু সদৃশ। বা আয়নিত হিলিয়াম পরমাণু সদৃশ। পরমাণু সদৃশ। এর আরো কিছু সিস্টেম আছে। এই মডেলটাকে কয়েকটা নামে ডাকা হয়, সেটা করে দিচ্ছি, আর বাকিটা নিয়ে মেন বই থেকে বললেই হবে। তারপর এটাকে ডাকা হয় কতগুলো নামে। রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, পরমাণু মডেল, তারপর হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল, অ্যাটম মডেল। তারপর হচ্ছে সৌর মডেল, লাস্ট হচ্ছে রাদারফোর্ডের নিউক্লিয় মডেল, যেতে নিউক্লিয়াস পাইছে। রাদারফোর্ডের নিউক্লিয় মডেল। এতগুলো নামে ডাকা হয়। এর নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ ব্যাসার্ধ 10⁻⁻14 থেকে বা 15 থেকে 10⁻⁻14 মিটার, যেখানে পরমাণুর ব্যাসার্ধ 10⁻⁻10 মিটার। পরমাণুর ব্যাসার্ধ, এখান থেকে কম্পেয়ারটা করে ফেলতে পারো নিজে নিজেই। 10⁻⁻10 মিটার কত গুণ বড় ছোট, নিউক্লিয়াস থেকে পরমাণু কত গুণ বড়, এটা কম্পেয়ার করা যাবে। এই মডেলটা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্য অনুযায়ী প্রতিষ্ঠিত, এবং এরকে যে ভুল মডেল বলা হচ্ছে এর কারণে হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্য। তার মানে এটার ভিত্তি হচ্ছে, এই মডেলের ভিত্তি হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্য। তড়িৎচুম্বকীয় তথ্য।
প্রিয় তথ্য মানে এর উপর ভিত্তি করে এটা প্রতিষ্ঠিত তথ্য তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এখানে এই মডেলের প্রস্তাবনার মধ্যে একটা হচ্ছে যে এখানে কি হচ্ছে দুইটা বল, একটা ঘূর্ণায়িত ইলেকট্রনের উপর দুইটা বল কাজ করে, একটা কেন্দ্রমুখী বল, একটা কেন্দ্রমুখী বিমুখী বল। যে ইলেকট্রনটা ঘুরে ঘূর্ণন ঘূর্ণনরত ইলেকট্রনের উপর দুইটি বল কাজ করে। দুইটি বল কাজ করে। বলগুলো কি? কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী বল। যথা কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল এবং এরা পরস্পর সমানুবিপরীত। এবং এরা পরস্পর সমানুবিপরীত। সমান ও বিপরীত। এই হচ্ছে মোটামুটি রাদারফোর্ডের মডেল। এবার আমরা যাব কনসেপ্ট 3-তে। কনসেপ্ট 3 হচ্ছে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল এটা হচ্ছে এই বোর পরমাণু মডেলটা হচ্ছে 1913 সালে নিলস বোর প্রস্তাব করেন। 1913 সালে প্রস্তাব করেন এবং 1922 সালে নোবেল পুরস্কার পান। 1922 সালে নোবেল পুরস্কার লাভ করেন। একে কোয়ান্টাম মডেলও বলা হয়। মডেলও বলা হয়। আর এটার হচ্ছে কি কোন স্থায়ী কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তার মতে আর কি, কোন স্থায়ী কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ
কৌণিক ভরবেগ হচ্ছে mvr equal to nh by l equal to nh by 2 পাই বা mvr equal to nh by 2 পাই। l কে লেখা যায় mvr, আমরা জানি n এর মান কত, আর এলটা এখানে কি কৌণিক ভরবেগ কি বোঝাচ্ছে, আর এই এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এগুলো সবগুলা মোটামুটি জানা, তারপর আমি একটু এইচটা লিখে দিচ্ছি 6.64, 6 দিলে হয় 626 দিলেও হয়, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আর এন হচ্ছে 1 2 3 প্রধান কোয়ান্টাম সংখ্যা, পাই দিলাম না, হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। সংখ্যা এটা আমরা প্রথম স্বীকার্য থেকে পাই। মূলত এটা হচ্ছে কি স্বীকার্য? প্রথম স্বীকার্য। এরপর দ্বিতীয় স্বীকার্য, যেটা আমরা জানি, এটা মুখে মুখে বলতেছি, লেখা লাগবে না। এটা হচ্ছে কি ইলেকট্রন সমূহ নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালে কোন শক্তি শোষণ বা বিকিরণ করে না। এটা হচ্ছে দ্বিতীয় স্বীকার্য। মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে এবং কক্ষপথের আবর্তনের সময় পুরো কি হচ্ছে ইলেকট্রন কোন শক্তি শোষণ বা বিকিরণ করে না। আর তৃতীয়টা যেটা, তৃতীয় স্বীকার্যের হচ্ছে আমরা যেটা জানি এখান থেকে, যে এই যে ইলেকট্রন যখন লাফ দিয়ে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায়, যদি এখান থেকে লাফ দিয়ে এখানে যায়, সেক্ষেত্রে যদি এইটা হয় ইএল আর এটা হয় ইইউ, লাফ দিয়ে উপরে যাক অথবা উপর থেকে নিচে আসুক, সে যেভাবেই আসুক না কেন, সিস্টেমটা হবে কি একটা কম্পাঙ্ক তৈরি করে সে, ঠিক আছে? এই কম্পাঙ্ক তার মানে হচ্ছে ই ইউ মাইনাস ইএল মানে আপার এনার্জি লেভেল মাইনাস লোয়ার এনার্জি লেভেল ইকুয়াল টু হচ্ছে এইচ এফ। এফটা হচ্ছে এখানে কম্পাঙ্ক, ইউ হচ্ছে উচ্চ শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর তৃতীয় স্বীকার্য এটা, আর নিম্ন শক্তি স্তর। বোর মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, ব্যাসার্ধ আর এন, আসলে প্রথম দরকার নাই, এন তম কক্ষপথের ব্যাসার্ধ, এন কক্ষপথের ব্যাসার্ধ আর এন, এটা থেকে প্রথম বের করা যাবে। আর এন ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ইপসিলন স্কোয়ার, না সরি শুধু ইপসিলন, ডিভাইডেড বাই পাই এম স্কোয়ার। যদি এখানে আর এর মান 1 হয় সেই ক্ষেত্রে হয়, সরি এন এর মান 1 হলে, এন ইকুয়াল টু 1 হলে তখন হবে আর 1 ইকুয়াল টু, মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ পাবো, যেটা হচ্ছে এইচ স্কোয়ার ইপসিলন নট পাই এম স্কোয়ার। এটা থেকে মান বের করলে আসবে 0.53 আর্মস্ট্রং। এখান থেকে আমরা শক্তি পাই। আচ্ছা একটু লেখো। এখান থেকে আমরা আর এন এবং আর ওয়ান এর মধ্যে সম্পর্ক জানি, এখান থেকে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বের করা যাবে আর ওয়ান এর মাধ্যমে। সম্পর্ক হচ্ছে আর এন ইকুয়াল টু এন স্কোয়ার আর ওয়ান।
তাই এখান থেকে দ্বিতীয় তৃতীয় যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বের করা পসিবল। R1 এর মান মুখস্থ করলে আরো সুবিধা হবে। আর এখান থেকে আমরা পাবো হচ্ছে n-তম কক্ষপথের শক্তি। শক্তি En equal to minus m e to the power 4 8 epsilon square n square h square। ঠিক আছে না এটা সূত্রটা? আচ্ছা, তারপর এখান থেকে প্রথম কক্ষপথের শক্তি পাওয়া যাবে 13-13.6 eV। এখান থেকে আরো একটা কাজ করা যায়, এটা জুলেও নেওয়া যাবে ইচ্ছা করলে। সেটা হচ্ছে যদি আমরা n এর মান 1 বসাই তাহলে প্রথম কক্ষপথের শক্তি বোঝাচ্ছে, সরি এইটাই হচ্ছে প্রথম কক্ষপথের শক্তি। n equal to 1 হলে আমরা পাবো হচ্ছে E1 equal to হচ্ছে minus m e to the power 4 8 epsilon square h square। n স্কয়ার চলে যাবে, n স্কয়ার 1 হয়ে যাবে, তখন এই এটার মান পাওয়া যাবে 13.6। এখানেও সম্পর্ক আছে একটা, En এর সঙ্গে E1 এর সম্পর্কটা হচ্ছে En equal to E1 by n স্কয়ার। এখানে n এর মান 2 বসালে দ্বিতীয় কক্ষপথের শক্তি, 3 বসালে তৃতীয় কক্ষপথের শক্তি পাওয়া যাবে। তারপর এখানে E1 কে বলা হয় ভূমিস্তর, E1 কে বলা হয় ভূমিস্তর বা গ্রাউন্ড এনার্জি লেভেল। লেভেল। আর E2 এবং E3 কে বলা হয় উদ্দীপিত বা উত্তেজিত স্তর। বলা হয় উত্তেজিত বা উদ্দীপিত স্তর। উদ্দীপিত স্তর। এখান থেকে E2 E3 এর মান বের করে নিবা E1 এর মাধ্যমে, এই সূত্র দিয়ে En equal to E1 by n স্কয়ার, এই সূত্র দিয়ে E2 এবং E3 এর মান বের করে। এটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তারপরে হচ্ছে এগুলো তো আমরা জানি, যেগুলো লিখতেছি না। কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার, এগুলো সবার জানা। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এগুলো আমরা জানি। আর 1 AMU সঠিক হিসাবটা আমরা অনেকে ভুলে যাই। 1 AMU এটা হচ্ছে গিয়ে 1.66057 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, আর কেজি হলে হবে 27। এটাকে আবার লিখতে পারি 1.66057 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কিলোগ্রাম। তারপর প্রোটনের ভর আর নিউট্রনের ভর কত? প্রোটনের ভর AMU এর মাধ্যমে লেখা হবে। প্রোটনের ভর
1.007277 AMU নিউটনের ভর। উল্টা পাল্টা হইতেছে কেন? নিউট্রনের ভর 1.008665 AMU। আমরা জানি প্রোটন আর নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। এদের একসাথে কি বলা হয়? নিউক্লিয়ন। আর হচ্ছে নিউক্লিয়াস থেকে আলফা এবং বিটা, আলফা এবং গামা রশ্মি নির্গত হয়। আলফা ও গামা রশ্মি নির্গত হয়। আর একটু বাকি আছে। হয়। তারপরে আর অল্প একটু বাকি। এরপরে কি করা যায়? বিটা রশ্মি কিভাবে হয়? বিটা রশ্মি হচ্ছে বর্ণালী থেকে জানা যায়। বিটা রশ্মি বর্ণালী থেকে জানা যায়। বর্ণালী থেকে জানা যায়। নিউক্লিয়াসে নিউট্রিনো নিউট্রিনো ও মেসন নামক কণিকা পাওয়া যায়। মেসন নামক কণিকা পাওয়া যায়। পাওয়া যায়। নিউক্লিয়াসের ব্যাসার্ধের সূত্র আছে, এটাকে ফার্মি সূত্র বলা হয়। নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এবং প্রত্যেকটা মোলের নিউক্লিয়াস কিন্তু আলাদা আলাদা ব্যাসার্ধের, নির্ভর করে কার উপরে? এর ভর সংখ্যার উপরে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3। ঘনমূলের মানে এটা এখান থেকে আসছে, আর সমানুপাতিক এ টু দি পাওয়ার 1/3। এখান থেকে এটাকে বলা হয় ফার্মি কনস্ট্যান্ট। এই আর নটের একটা ধ্রুবকের একটা মান আছে, এই মানটা হচ্ছে 1.414 ইন্টু 10 টু দি পাওয়ার -15। ফার্মি কনস্ট্যান্ট, ফার্মি ধ্রুবক। ফার্মি ধ্রুবক এত, আবার এটাকে লেখা হয় 1.4 পিএম। পিএম না, সরি, এটাকে লেখা হয় 1.4 এফএম, ফেম টু মিটার।
ফেমটোমিটার মানে 10⁻⁻15 FM। আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ আমরা জানি নরমালি নিউক্লিয়াসের ব্যাসার্ধ আমরা বলি 10⁻⁻15 মিটারকে ফেমটোমিটার বা ফার্মিও বলে। এই হচ্ছে, এরপরে হচ্ছে সবগুলো তথ্য একসঙ্গে লিখলে নিজে নিজে লেখা যাবে না। তারপরে হচ্ছে আর যেটা আমরা জানি, এটা আমরা জানি যে এক্স যদি একটা মৌল হয়, এক্স মৌলের এখানে থাকে এ, এখানে থাকে হচ্ছে জেড, এখানে থাকে প্লাস মাইনাস এম। এটা ইলেকট্রন সংখ্যাকে মিন করে ইলেকট্রন সংখ্যা কতটা কমলো বা বাড়লো। নিউক্লিয়নের মধ্যে যে বল কাজ করে বা নিউক্লিয়াসের মধ্যে দুইটা বল কাজ করে, একটা হচ্ছে কণাগুলোর মধ্যে যে বল কাজ করে সেটাকে বলা হয় শক্তিশালী নিউক্লিয় বল। আরেকটা হচ্ছে শুধু প্রোটনের মধ্যে যে বল কাজ করে সেটা হচ্ছে কি, তড়িৎ বল। তড়িৎ বল বিকর্ষণধর্মী আর শক্তিশালী নিউক্লিয় বল আকর্ষণধর্মী। এই টাইপের কিছু কথা আমি পড়াইছিলাম, পড়ানোর সময় বলছিলাম। তারপরে হচ্ছে এইগুলো একটু পড়তে হবে। আর ইয়াতে জানাই আছে ইলেকট্রনের চার্জ তো জানাই আছে, বা এই যেটা আমরা সবসময় বেশি ব্যবহার করি 1.6 × 10⁻⁻19 কুলম, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। আর একটা নিউট্রন ভাঙলে কি হয়, একটা প্রোটন হয় আর একটা ইলেকট্রন হয়। এই কারণে কোন মৌলের পরমাণু নিউক্লিয়াস যদি নিউট্রন ভাঙে তাহলে তার ওই মৌলটা নতুন একটা মৌলে পরিণত হয়, কারণ নিউট্রন ভাঙে একটা প্রোটন হয়, প্রোটন বৃদ্ধি পায়। তার মানে কার্বন থেকে যদি ভাঙে, কার্বনের যদি অস্থায়ী আইসোটোপ থাকে কার্বন 14, এখান থেকে আমরা পাই যাবো নাইট্রোজেন। কেন? কার্বন 14-এর 6টা প্রোটন আছে আর 8টা নিউট্রন আছে। তার মানে যদি একটা নিউট্রন ভাঙে, তো একটা নিউট্রন ভাঙা হবে, একটা প্রোটন হবে, একটা ইলেকট্রন হবে। ইলেকট্রনটা বিটারসি হিসেবে গিয়ে কক্ষপথে বসে যাবে, আর এই 6 আর 1 7টা প্রোটন হয়ে যাবে। তার মানে কার্বন হয়ে যাবে নাইট্রোজেন। এইভাবে এইটুক পর্যন্ত থাকলো আজকে।